খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা 38টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটের মুখে বীরভূমে তৃণমূলের বড় ধাক্কা, একসঙ্গে ইস্তফা একাধিক নেতা, বাড়ছে রাজনৈতিক জল্পনা। বাড়ি বাড়ি দলীয় ধ্বজা ও সিসিটিভি বসানোর পরামর্শ, নন্দীগ্রামে মানুষকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। সোনামুখীতে নিজের গড়েই বিক্ষোভে বিজেপি বিধায়ক, গাড়িতে ইট ছোড়ার অভিযোগের চাঞ্চল্য। বছরের প্রথম সূর্যগ্রহণ কবে, কতক্ষণ চলবে, ভারত থেকে দেখা যাবে কিনা জানুন। গা ছাড়া মনোভাব বরদাস্ত নয়, দলীয় শৃঙ্খলা ফেরাতে কড়া পথে হাঁটার সিদ্ধান্ত তৃণমূলের। মমতাকে বরখাস্ত পত্র লেখার ডাক, রাজ্য জুড়ে 1000 শিবির করে বিজেপি যুব মোর্চার কর্মসূচি। বলিউডে বড় ধাক্কা, প্লেব্যাক সিঙ্গিং ছাড়ার ইঙ্গিত অরিজিৎ সিং এর, কি বললেন শিল্পী। অনলাইন আসক্তি রুখতে বড় সিদ্ধান্ত, 15 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার বিল পাস। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত ও নিখোঁজদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে দুদিনের সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নীতিন নবীন, বিজেপির কোর কমিটি বৈঠকে দিলীপ ঘোষ। বন্দীদের নাগরিক অধিকার লঙ্ঘনে ব্যাপক হারে জামিনের নির্দেশ, রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। এসআইআর নোটিশের আতঙ্কে বাংলাদেশে পাঠানো হবে ভেবে বৃদ্ধের মৃত্যু, মালদায় শুনানিতে চরম ভোগান্তি। এসআইআর আতঙ্কে প্রবাসী মৃত্যু, শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়েই স্বামীর মৃত্যু সংবাদ পেলেন স্ত্রী। পাকিস্তান ও আফগানিস্তানে তীব্র তুষার ঝড়, মৃত অন্তত 20, আটকে হাজার হাজার পর্যটক। বলা নেই কওয়া নেই, এসআইআর যুক্ত আধিকারিকদের বদলি কেন, রাজ্যকে করা চিঠি কমিশনের। 4 লেন থেকে হঠাৎ 2 লেন, মুম্বাইয়ের অদ্ভুত ফ্লাইওভার ঘিরে কটাক্ষে সরব বিরোধীরা। আশাহত করেছেন মোদি, সিঙ্গুরে এবার মুখ্যমন্ত্রী মমতার বার্তার অপেক্ষা শিল্পাঞ্চল। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে ফের হোয়াটসঅ্যাপে নির্দেশ, হুমকি, কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা। কমিশনের পাশাপাশি নবান্নের অবজারভার নিয়োগ, জেলায় জেলায় ঘুরবেন মুখ্যমন্ত্রী, 23 অফিসার। পুরীতে হোটেল বুকিং এর নামে বড়সড় প্রতারণা, সর্বস্ব খোয়ালেন বহু মানুষ, প্রতারক গ্রেফতার। সীমান্তে মধ্যরাতে হাই ভোল্টেজ নাটক, কাঁটা তারহীন পথে পালাতে গিয়ে 5 বাংলাদেশি আটক। মমতার সামনে ভোট চুরির প্রসঙ্গ তুলতেই ধেয়ে এলো প্রশ্ন, কিভাবে পরিস্থিতি সামাল দিলেন অখিলেশ যাদব। আনন্দপুর অগ্নিকাণ্ডের 42 ঘন্টা পর গ্রেফতার গোডাউনের মালিক, তদন্তে নতুন মোড়। ভারত মাতার পুজো মণ্ডপে পোড়ানোর অভিযোগে বিস্ফোরক দাবি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। ইডি দিদির কাছে হেরে গেছে, এসআইআর ইস্যুতে বিজেপিকে নিশানা করে মমতার পাশে অখিলেশ। স্বামী হারানোর 48 ঘন্টাও পেরোয়নি, সাদা থান পরে এসআইআর শুনানির লাইনে সদ্য বিধবা। আনন্দপুর কাণ্ডে আগুন লাগালো কারা, ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি নওশাদ সিদ্দিকের। জ্বলছিল আনন্দপুর, পুড়ছিল মানুষ, ঘটনার সময় কোথায় ছিলেন মন্ত্রী সুজিত বসু, উঠছে প্রশ্ন। শিল্পপতিদের করা বার্তা মমতার, বন্ধ নয়, শান্তিপূর্ণ পরিবেশে শিল্পের প্রথম শর্ত। সন্দেশখালীতে 2253 জনকে অভারতীয় উল্লেখ করে নোটিশ, নতুন করে উত্তেজনা। দেশে বিজেপিকে মোকাবিলা করার একমাত্র নেত্রী মমতাই, বঙ্গে পদ্মের লড়াই সম্মানজনক হার, বলল অখিলেশ। সোনারপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ভিডিও করে ব্ল্যাকমেল, গ্রেফতার সরকারি আধিকারিক। মোমো কারখানার আড়ালে চলত অবৈধ কোল্ড ড্রিঙ্কস কারখানা, 36 ঘন্টা পরেও মৃত্যুর হিসাব নেই। 50টি পরিযায়ী পাখিকে বিষ খাইয়ে হত্যা, 8টি পাখির চিকিৎসা চলছে অসমের হাসপাতালে। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে দেশ জুড়ে করা অভিযান স্বরাষ্ট্র মন্ত্রকের। এসআইআর শুনানিতে গিয়ে হঠাৎ মেজাজ হারালেন তৃণমূলের দাপুটে নেতা, পাল্টা বিজেপির তোপ। বিয়ের দিনেই এসআইআর শুনানির নোটিশ, বরযাত্রী নিয়ে হিয়ারিং সেন্টারে হাজির বর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে।
বাংলায় বেজে গিয়েছে ভোটের বাদ্যি। ভুল ত্রুটি সামলে কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষই। ভোটের আগে দলের অন্দরে কোথাও কোনো অশান্তি যেন না হয় সেই নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে সেই সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বীরভূমে উঠল তৃণমূলের গোষ্ঠী কোন দলের অভিযোগ। দুবরাজপুরের হেতমপুরে পদত্যাগ করার কথা ঘোষণা করলেন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। সোমবার রাতে রাস্তায় নেমে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা পদত্যাগের কথা ঘোষণা করতেই জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তারা দাবি করেছেন দল এলাকায় নতুন স্থানীয় কমিটি করছে, যার সঙ্গে তারা একেবারেই সহমত নন। ঠিক এই কারণেই তাদের পদত্যাগ। ক্ষুব্ধ তৃণমূল নেতাদের দাবি স্থানীয় কমিটিতে অযোগ্যদের ক্ষমতা দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বীরভূম জেলা নেতৃত্ব। এমনিতেই হেতমপুর বিভিন্ন সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও দলীয় পতাকা তোলা নিয়ে ঝামেলা হয়। স্থানীয় নেতৃত্ব সূত্রে খবর, এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কমিটি করার বার্তা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই কমিটি তৈরি নিয়েও এবার গোষ্ঠী কোন্দল, আর তাতেই পদত্যাগের ঢল। হেতমপুর পঞ্চায়েতের পদত্যাগ করা উপপ্রধান শেখ সুবুর আলীর বলেছেন, যদি আমি দলের পথে থাকি, সৈনিক হই, আমি চাইব দল কিভাবে এগোতে পারবে, কোন কর্মীদের দলে পদ দিলে তারা দলের জন্য জীবন দিতেও তৈরি। অথচ এখানে এখন অন্য ঘটনা ঘটেছে। যারা দলকে পিছনে টানবে, আজ বিজেপি, কাল সিপিএম, তাদের সামনে আনা হচ্ছে। আমার পদ সরকারি পদ, তবে দল যদি কাল ইস্তফা দিতে বলে আমি তার জন্যও তৈরি। তবে ভোটের আগে তৃণমূলের শক্তিশালী গড় হিসেবে পরিচিত বীরভূমের শাসক দলের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব শীর্ষ নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার নন্দীগ্রাম 2 ব্লকের রানীচক গ্রামে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে, যদিও উভয় পক্ষই নিজেদের দায় অস্বীকার করেছে। এই ঘটনার পরদিনই এলাকায় গিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার রানীচক গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একাধিক কড়া বার্তা দেন শুভেন্দু। তার বক্তব্যে উঠে আসে নিরাপত্তা ও সংগঠনের বিষয়টি। তিনি পরামর্শ দেন, নন্দীগ্রামের প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগানো হোক এবং সব মন্দিরে মাইক ও সিসিটিভি বসানো হোক। স্থানীয়দের উদ্দেশ্যে শুভেন্দুর মন্তব্য, এত ভয় পেলে লড়বেন কি করে? এরপর তিনি জানান, মঙ্গলবারের মধ্যে সব হিন্দু পরিবারকে বাড়িতে ধ্বজা লাগাতে হবে। শুধু পরামর্শ নয়, বাস্তবায়নের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি, সিসিটিভি বসানোর জন্য কলকাতা থেকে সরঞ্জাম আনা হোক, তার খরচ তিনি নিজেই দেবেন। তার আরও বক্তব্য, সমস্ত সিসিটিভির চিপ রাখা থাকবে বিধায়ক অফিসে। পাশাপাশি তিনি বলেন, সব মন্দিরে মাইক বসাতে হবে এবং এলাকাবাসীর মধ্যে শঙ্খ বিতরণ করা হোক। এই বক্তব্য গিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, শুভেন্দুর এই বার্তা ধর্মীয় বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা। তৃণমূলের দাবি, নির্বাচনী পরাজয়ের ক্ষোভ থেকেই এলাকায় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রবিবারের ঘটনায় যে সব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি আইনি লড়াই ও সর্বাত্মক সহযোগিতা করা হবে। তার দাবি, এলাকায় পরিকল্পিতভাবে বিজেপি সমর্থকদের উপর হামলা হয়েছে এবং প্রশাসন সঠিক ভূমিকা নেয়নি। এই অভিযোগের তীব্র পাল্টা দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায়। তার বক্তব্য, এই ধরনের মন্তব্য আসলে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা। ধর্মের নামে বিভাজন করে ভোটে জেতা যায় না। তিনি আরও বলেন, সমবায় নির্বাচনে শুধুমাত্র সংখ্যালঘু প্রার্থীরাই জয়ী হননি, বহু হিন্দু প্রার্থীও জয় পেয়েছেন। তৃণমূল সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী এবং মনুষ্যত্বই দলের কাছে সবার উপরে, এই বার্তাই দেন তিনি। এরই মধ্যে আবার বেহালায় তৃণমূল বিজেপি সংঘাতে বড় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেছেন, আগামী এপ্রিল মাসে বদলও হবে, বদলাও হবে। নেতাকর্মী, বিধায়ক, সাংসদদের সঙ্গে কদিন আগে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলেন, শীত ঘুম ছেড়ে উঠে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মাঠে ময়দানে নেমে কাজ করুন, কোনো ঢিলেমি দেখতে পেলে রেয়াত করা হবে না, তার পাশে দল থাকবে না। এবার জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় পদাধিকারীদের কে কেমন কাজ করছেন তার উপর নজরদারি শুরু করল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে ওই সমস্ত নেতাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে যারা গা ছাড়া ভাব নিয়ে কাজ করবেন বলে সূত্রের খবর। বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপের জামানা, কিন্তু এই হাইটেক যুগে সম্পূর্ণ অন্য ধারার প্রচার অভিযান নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি যুব মোর্চার। চিঠি লিখতে 1000 শিবির করছে বিজেপি যুব মোর্চা। বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপের জামানা, কিন্তু এই হাইটেক যুগে সম্পূর্ণ অন্য ধারার প্রচার অভিযান নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি যুব মোর্চার। তারা চিঠি পাঠাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অফিস নবান্নতে।
তার জন্য টানা 1.5 মাস ধরে লাগাতার প্রস্তুতি নিচ্ছে বিজেপি যুব মোর্চা সূত্রের খবর। গত 1.5 মাস ধরে চিঠি লেখার আর লেখানোর পরিকল্পনা চলছে, পোস্টকার্ড প্রস্তুত, বয়ানও তৈরি রয়েছে। এখন শুধু তা পাঠানোর অপেক্ষা। বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, এই চিঠির জন্য রাজ্যে 1000 শিবির খোলা হবে, সেখানেই প্ররেখ সংগ্রহ করা হবে। বিজেপি সূত্রের খবর, ফেব্রুয়ারি কাটলেই চিঠি নবান্ন পৌঁছে দেওয়া হবে। তবে কি করে এই চিঠি নবান্নতে পৌঁছানো হবে তা নিয়ে বিজেপি যুব মোর্চার কিছু বলা হয়নি। নেতৃত্ব এই বিষয়ে বিশদে কিছু জানাতে নারাজ। তবে ফেব্রুয়ারিতেই রাজ্যে 1000 শিবির খোলার প্রস্তুতি যে জোরদার শুরু হয়েছে তা অবশ্য জানিয়েছে। চিঠির বয়ান লেখা থাকবে, সেখানে পথ চলতি মানুষকে সই করার জন্য আহ্বান জানানো হবে। বিজেপি সূত্রের খবর, জনবহুল এলাকা বেছে বেছে শিবিরের প্রস্তুতি শুরু হয়েছে, সেখানেই থাকবে ছাপানো পোস্টকার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না, পরিবর্তে শুধু থাকবে মাননীয়া। পশ্চিমবঙ্গের যুব সমাজ, চাকরি, নতুন শিল্প, বিনিয়োগ ইত্যাদি চাইলেও গত 15 বছর ধরে এই রাজ্যের সরকার সেসব আনতে পারেনি। 2টি স্তবকের চিঠিতে শেষ 2 বাক্যে লেখা হয়েছে, সরকারের থেকে ছাত্র যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করার কোনো অধিকার আপনার নেই, অবিলম্বে পদত্যাগ করুন। বিজেপি যুব মোর্চার এই কর্মসূচি খুব একটা নীরবে হবে না। সূত্রের খবর, বিজেপির সমস্ত সাংগঠনিক বিভাগে চিঠির বাক্স হাতে নিয়ে যুব মোর্চার মিছিলে সামিল হবে। বিজেপির একটি সূত্রের খবর, নবান্নে চিঠি পৌঁছে দেওয়ার অনুমতি তারা পাবে না, সেক্ষেত্রে চিঠির বাক্স নিয়ে তারা কলকাতায় মিছিল করতে পারে। বলিউডের রোম্যান্টিক গানের সমর্থক নাম অরিজিৎ সিং। সেই অরিজিৎই সিনেমার প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা করলেন মঙ্গলবার 27 জানুয়ারি। নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান 38 বছর বয়সী শিল্পী। ব্যাটল অফ গালওয়ান ছবির সাম্প্রতিক গান মাতৃভূমি মুক্তির কয়েকদিন পরেই তার এই ঘোষণা নতুন করে আলোড়ন ফেলেছে সঙ্গীত মহলে। নিজের পোস্টে অরিজিৎ লেখেন, হ্যালো সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা যে হিসেবে আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানে শেষ করছি। এটি ছিল এক অসাধারণ মাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যি দয়ালু ছিলেন। তবে অবসর মানেই সঙ্গীত জগৎ থেকে বিদায় নয়, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন গায়ক। তিনি লিখেছেন, আমি সঙ্গীত বন্ধ করছি না। ভালো সঙ্গীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই 2026 সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে। উল্লেখযোগ্যভাবে অরিজিতের কোনো অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট না থাকায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই ঘোষণা করা হয়েছে। এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ বয়ে যায়। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের মৃত ও নিখোঁজদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অগ্নিকাণ্ডের তদন্তে এদিন গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আনন্দপুরের নাজিরাবাদে ভস্মীভূত ডেকোরেটরসের গুদামের মালিককে জেরা করছে পুলিশ। সূত্রের খবর, ঘটনার তদন্তের স্বার্থে ওই ব্যবসায়ীকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছে। তবে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুরের একটি মোমো কোম্পানির গুদামের লাগোয়া ছিল ওই ডেকোরেটরসের গুদাম। রবিবার রাত আনুমানিক 3টে নাগাদ পাশাপাশি থাকা এই 2 গুদামে আগুন লাগে। ঘটনার 36 ঘন্টা পরেও ঘটনাস্থলের কিছু অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। কিভাবে আগুনের সূত্রপাত, সেখানে আদৌ কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ডেকোরেটরস গুদামের মালিকের নাম গঙ্গাধর দাস বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে ওই গুদামে একাধিক কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ ফুলের কাজ করতেন, কেউ আবার সাজসজ্জার কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন জেলা থেকে কাজের সূত্রে তারা সেখানে এসেছিলেন। কাজ শেষ করে অনেকেই গুদামের মধ্যেই ঘুমোচ্ছিলেন, আবার কেউ কেউ তখনও ছোটখাটো কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় গুদামে আগুন লাগে। তারপর পরিস্থিতি কিভাবে ভয়াবহ হয়ে ওঠে তা এখনো স্পষ্ট না। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যক্তি এখনো নিখোঁজ। তারা আদৌ বেঁচে আছেন কিনা, থাকলে কোথায় আছেন সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। নিখোঁজদের পরিবারের সদস্যরা থানায়, হাসপাতালে ও ঘটনাস্থলে হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন। চারপাশ জুড়ে শুধু অসহায়তা আর উৎকণ্ঠার ছবি। মঙ্গলবার দুপুরের পর ঘটনাস্থলে পৌঁছন ফিরহাদ হাকিম। পরিদর্শনের পর তিনি জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তার কথায়,
আগুনটা খুব ভয়াবহ লেগেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, জলাজমি ভরাট করেই এইসব গুদাম তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, ২০০৬ সাল থেকে এইসব চলছে। বেআইনিভাবে গুদামে কাজ হচ্ছিল কিনা কিংবা সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারো রুটি-রুজি বন্ধ করা ঠিক নয়। জলাজমি ছিল কিনা তা আমার জানা নেই, তবে তিনি আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার থাকবে। ফিরহাদ হাকিম বলেন, পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানান, বর্তমানে আরও কোনো জলাভূমি ভরাট হচ্ছে না। তার দাবি, যা কিছু সব বাম আমলেই হয়েছে।